গত 1 সেপ্টেম্বর 2025-এ টেট সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসছে, তো সেই বিষয়টা নিয়ে চারিদিকে প্রচুর হইচই শুরু হয়ে গেছে। তো দেখুন, এই হইচই যখন শুরু হয়েছে, আমরা অনেকেই হয়তো জেনে না জেনে বিভিন্ন রকম তর্ক বিতর্ক এখানে সেখানে নানা কথা শুনতে পাচ্ছি, নানা কথা হয়তো বলেও দিচ্ছি। তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে। কারণ এখানে আমি এই প্রথম আপনাদের সামনে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি, সেই অরিজিনাল জাজমেন্ট কপির মূল অংশগুলো আপনাদের সামনে তুলে ধরবো। শুধু তাই না, এই যে জাজমেন্ট কপি যেটা এসছে, সেটা আমি টেকনোলজি ইউজ করে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সেটাকে কিন্তু বাংলায় অনুবাদ করেছি এবং আপনাদের সামনে পরিষ্কার বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করব যে আসলেই জাজমেন্ট কপিতে কী বলা ছিল বা কী নিয়ে এত হইচই হচ্ছে। তো আমি সেগুলো দেখানোর আগে আপনাদের সামনে একটাই অনুরোধ করব যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তো অবশ্যই চ্যানেলটিকে বেল আইকনটিকে যেন ক্লিক করে রাখবেন, কারণ এই সংক্রান্ত খবর যখনই আমি আপলোড করব তো আপনার কাছে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটাকে দেখছেন, তো তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের পরিচিতদের মধ্যে যেন অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট নিয়ে এই কথাটা এত হইচই শুরু হয়েছে, সেই জাজমেন্ট কপিটার মূল যে বিষয় 110 পাতার জাজমেন্ট কপি, আপনারা যদি চান আমি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নিতে পারবেন। 110 পাতার কপিটা যে মূল অংশ, সেই মূল অংশটা আমি যদি আপনাদের সামনে ছোট করে তুলে ধরি তাহলে আপনারা দেখবেন। দেখুন, এই সেই জাজমেন্ট কপি, সেই জাজমেন্ট কপিটা দেখুন কি বলেছেন। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলিয়েট জুরিসডিকশন, সিভিল অ্যাপিল নাম্বার কত 1385/2025, কী ছিল? আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। আসলে বিষয়টা কি, এটা মহারাষ্ট্রে একটা মাইনরিটি একটা প্রতিষ্ঠান, একটা ট্রাস্ট, একটা সংস্থার সাথে মহারাষ্ট্র গভর্নমেন্টের যে লড়াই চলছিল দীর্ঘদিন ধরে, সেইটার একটা শেষ পরিণতি কিন্তু হয়েছে সুপ্রিম কোর্টে এসে। তো সেই জন্য এখানে এই কেসটা নাম্বার এবং কেসটা ডিটেলস কিন্তু এখানে বলা আছে। তো দেখুন, এর সাথে আরও যে অ্যাপিলগুলো আছে, সেই অ্যাপিল নাম্বার থেকে শুরু করে অ্যাপিলের ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এর সূত্রপাতটা হচ্ছে মহারাষ্ট্র সরকারের সাথে ওখানকার একটা যে মাইনরিটি যে ট্রাস্ট আছে, তাদের যে সংস্থা, যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই সংস্থার শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের ফলটাই হচ্ছে কিন্তু এই জাজমেন্টটা। তো দেখি তারপরে এই জাজমেন্টের যে তার পরবর্তী যে বিষয়টা, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। এই জাজমেন্টের পরবর্তী কপিটা যদি আমরা দেখি তাহলে দেখবেন এই জাজমেন্টটা কিন্তু 110 পাতার। তো তার মধ্যে প্রথম যে ইন্ট্রোডাকশন, যে সূচনাটা দিয়েছে যে এটা মোটামুটি কী আর কারা মোটামুটি এখানে অংশগ্রহণ করেছিল, সেই বিষয়টা জেনে নেওয়া খুব দরকার। তো দেখুন, ইন্ট্রোডাকশন সূচনার ক্ষেত্রে কি বলেছে না, দিস সিভিল অ্যাপিলস চ্যালেঞ্জ দ্য জাজমেন্ট অর অর্ডার্স অফ 2 of the 3 charted the high courts of the nation delivered or made on multiple proceedings instituted before them, inter alia questions as regard applicability of the teacher eligibility test to minority educational institution and whether the qualifying in the TET is a mandatory prerequisite for the recruitment of the teacher as well as the promotion of the teachers already in service were under the consideration in such proceeding. In brief, the appellants before this court are. তো এই বিষয়টা হচ্ছে, এই যে সংস্থাটা বলেছে, এই সংস্থার সাথে একটা লড়াই চলেছিল। সেখানে প্রথম দিকে বিষয়টা ছিল কিন্তু মাইনরিটি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষক নিযুক্ত হওয়ার ক্ষেত্রে, শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে আদৌ টেটটা দরকার না দরকার নেই, সেই বিষয়টা নিয়ে কিন্তু চলছিল। এবং যারা ইন সার্ভিস কন্টিনিউ চাকরি করছেন, ইন সার্ভিস টিচার, তাদের ক্ষেত্রে টেটের আদৌ দরকার কি দরকার না, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ঝামেলার সূত্রপাতটা প্রথম হয়েছিল। এবং এটা কিন্তু প্রথম ওই আমাদের যে বোম্বে হাইকোর্ট আছে, ম্যাড্রাস হাইকোর্টে, বোম্বে হাইকোর্টের যে জাজমেন্ট, তাকে চ্যালেঞ্জ করে আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টে আসা হয়েছে। এবং দেখুন এখানে অ্যাপিলেন্ট কারা কারা ছিল, মূলত ABC করে দেখুন কারা অ্যাপিলেন্ট ছিল এখানে বলে দিচ্ছে। প্রথম অ্যাপিলেন্ট কারা ছিল, দ্য মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন হু আর অ্যাগ্রি বিকজ দে আর নট বিং অ্যালাউড টু রিক্রুট দ্য টিচার্স হু হ্যাভ নট কোয়ালিফাইড ইন টেট। তাহলে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল, কারণ তারা টেট ছাড়া কিন্তু নিয়োগ করতে চাইছিল না। আচ্ছা, তারপরে দেখুন আর কারা ছিল এখানে অ্যাপিল্যান্ট, অথরিটিজ উইদিন দ্য মিনিং অফ দ্য আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশন ক্লেমিং দ্য কোয়ালিফাইং দ্য টেট ইজ আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টিচার্স নট অনলি ইন নন মাইনরিটি বাট অলসো মাইনরিটি ইনস্টিটিউশন whether aided or unaided.
এটা এখানে আর্টিকেল 12 অথরিটি বলতে মহারাষ্ট্র সরকারের যে সমস্ত বোর্ডগুলো আছে, সরকারি বোর্ড, তাদের কথা বলা হয়েছে, যারা কিন্তু টেটকে একটা ম্যান্ডেটারি কিন্তু রিক্রুটমেন্ট একটা রিকোয়ারমেন্ট ধরে নিয়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু ওই যে মাইনরিটি এবং নন মাইনরিটি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা বলতে এখানে মহারাষ্ট্র সরকারের যে সমস্ত বোর্ডগুলো আছে, আর্টিকেল 12 অথরিটি যারা সংস্থা আছে, কমিশন আছে, পর্ষদ আছে, তারা কিন্তু এই টেটটাকে বাধ্যতামূলক করার জন্য একটা প্রেসার ক্রিয়েট করেছিল। তারা অবশ্যই অ্যাপিলেন্ট ছিল, পার্টি হয়েছিল এখানে। আর কি হয়েছিল, ইন্ডিভিজুয়াল টিচার্স, কিছু ব্যক্তিগত আলাদা করে কিছু ইন্ডিভিজুয়াল টিচাররা হয়েছিলেন, হু আর অ্যাপয়েন্টেড প্রায়ার টু দ্য রাইট অফ দ্য চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 বিং এনফোর্সড, ক্লেমিং দ্যাট দ্য টেট কোয়ালিফিকেশন ক্যান নট বি মেড আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অ্যান্ড ফর দ্য পারপাস অফ দেয়ার প্রমোশন। এবং কিছু টিচার ছিলেন যাদের প্রমোশন আটকে দেওয়া হয়েছিল, যাদের প্রমোশন হওয়ার ছিল, এবং তাদের বক্তব্য ছিল যে না, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু টেটটা বাধ্যতামূলক নয়। কাজেই বোঝা গেল এটা সূত্রপাত হচ্ছিল মহারাষ্ট্র থেকে, যেখানে একটা আপনার মাইনরিটি যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সাথে ওখানকার যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যে সমস্ত বোর্ড বা দপ্তরগুলো আছে তাদের মধ্যে একটা ঝামেলার সূত্রপাত হয়, এবং তাদেরকে নিয়ে কিন্তু কেসটা বোম্বে হাইকোর্টের বিভিন্ন জাজমেন্ট, এবং সেই জাজমেন্টের তারপর সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই জলটা কিন্তু গড়ায়, এবং তারপর কিন্তু এই ঐতিহাসিক জাজমেন্টটা কিন্তু আসে। তো দেখে নিই আর এখানে কি মোটামুটি তথ্য, তারপরে আমি আপনাদের সামনে ছোট করে সেই দেখুন ওই যে এর সাথে জড়িত থাকা যে সমস্ত অর্ডারগুলো আছে, দেখুন দ্য ইম্পিউন জাজমেন্ট কী কী আছে। 12ই ডিসেম্বর 2017 জাজমেন্ট এসছে কোথা থেকে, বোম্বে হাইকোর্ট থেকে। এখানে একটা অর্ডার এসছে 1 এপ্রিল 2019 কিছু অর্ডার এসছে। আবার দেখুন এখানে আর কি বলেছে, 2 জুন 2023 কিছু অর্ডার এসছে, 8ই জানুয়ারি 2019 কিছু অর্ডার এসছে, 22 জুলাই 2022 কিছু অর্ডার এসছে। এই অর্ডারগুলো কিন্তু বোম্বে হাইকোর্ট থেকে এসছে, এবং তার পরবর্তী সময়ে এই অর্ডারগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করে এবং এর ভিত্তিতে কিন্তু পরবর্তী সময়ে কোথায় আসে না, সুপ্রিম কোর্টে এই মামলাটা কিন্তু আসে। তাহলে মোটামুটি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। এইবার চলে আসুন, আমরা চলে যাই আসল জাজমেন্টের দিকে। দেখুন জাজমেন্টের যেটা মূল অংশ, মেন যে অংশটা আছে সেটা কিন্তু 108 এবং 109 পাতার মধ্যে আছে। আমি কিন্তু এই ভিডিওটা করার সময় যতটা পেরেছি চেষ্টা করেছি পুরো জাজমেন্টটাকে একবার চোখ বুলিয়ে ভালো করে দেখে নিয়ে মূল অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দয়া করে ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু হয়তো মিস করে যাবেন। তো দেখুন এটা ইংরাজি ভার্সন আছে, আমি আপনাদের সামনে এটাকে পুরো বাংলায় অনুবাদ করেছি। কেন করেছি, কারণ আপনারা প্রয়োজন পড়লে কিন্তু এটাকে দরকার হলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন, এবং স্ক্রিনশট মেরে নিজেরা দেখবেন, বারবার পড়বেন। আমার যেটা মনে হয়েছে তার বাইরেও যদি কিছু মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই অর্ডার কপি পুরো বাংলায়, প্রয়োজনে স্ক্রিনশট মেরে রেখে দিন। কি বলেছে দেখুন জাজমেন্টের, কি বলছে এখানে দেখুন, চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে টিটির প্রয়োজনীয়তার আদেশ যে অর্ডারটা দিয়েছে, কি বলেছে না, উপরে বিস্তারিত আলোচনা অনুসারে এবং এর ওপর ভিত্তি করে আমরা মনে করি যে 8টি আইনের 2(n) এর সংজ্ঞায়িত সকল স্কুলকে 8টি আইনের বিধানগুলি মেনে চলতে হবে। ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত স্কুলগুলি ছাড়া যতক্ষণ না রেফারেন্সটি সিদ্ধান্ত নেওয়া হয়, মানে ওই বিষয়টা এখনও পেন্ডিং আছে যে সংখ্যালঘুদের বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আদৌ 8টি একটা মানবে কি মানবে না সেটা এখন পেন্ডিং আছে, কিন্তু বাকিদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু আদেশ করা হচ্ছে, তারা কিন্তু মানতে বাধ্য। এবং ধারা 7 এর অধীনে উপরে প্রণীত প্রশ্নের উত্তরের সাপেক্ষে যুক্তিসঙ্গতভাবে এটি অনুসরণ করবে। চাকরিরত শিক্ষকদের তাদের চাকরির দৈর্ঘ্য নির্বিশেষে চাকরিতে অব্যাহত থাকার জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই জায়গাটা খুব ভালো করে দেখুন, যুক্তিসঙ্গতভাবে এটি অনুসরণ করবে। চাকরিরত শিক্ষকদের ব্র্যাকেটে দেখুন তাদের চাকরির দৈর্ঘ্য নির্বিশেষে চাকরিতে অব্যাহত থাকার জন্য টেট পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, মানে চাকরিরত শিক্ষকদের টেট দিতে হবে। তারপরে দেখুন আরও কিন্তু ক্লারিফাই করা আছে এখানে, খুব ভালো করে দেখবেন। দেখুন 21 নম্বর পয়েন্টে কি বলেছে, তবে আমরা বাস্তবতার পাশাপাশি বাস্তব চ্যালেঞ্জগুলি সম্পর্কেও সচেতন। জাজ বলছেন, সম্মানীয় জাজেরা বলছেন, কিন্তু শিক্ষক আছেন যারা 8টি আইন প্রণয়নের অনেক আগে থেকেই নিয়োগ পেয়েছিলেন এবং যারা 2 বা 3 দশকেরও বেশি সময় ধরে চাকরি করছেন, তারা কোনো গুরুতর অভিযোগ ছাড়াই তাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ যোগ্যতার সাথে শিক্ষা প্রদান করে আসছেন। এমন নয় যে টেট পারীক্ষিক নয়, মানে টেট পরীক্ষায় পাস করেনি এমন শিক্ষকদের দ্বারা শিক্ষাপ্রাপ্ত শিক্ষার্থীরা জীবনে উজ্জ্বল হয়নি। টেট পারীক্ষিকতা অর্জন না করার কারণে এই ধরনের শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা কিছুটা কঠোর বলে মনে হবে। যদিও আমরা এই স্থায়ী আইনি অবস্থানে বেঁচে আছি
যে আইনের প্রয়োগকে কখনোই মন্দ হিসাবে দেখা যায় না। মানে আপনারা যে কমেন্টে বারবার বলছেন এটা যুক্তিসঙ্গত কিনা, যুক্তিসঙ্গত হবে কিনা, এই জায়গাটা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রেখে দিন। এই জায়গাটা খুব ভালো করে দেখবেন। আপনাদের মাথায় যেগুলো আসছে, আমাদের সম্মানীয় জাজেরা জাজমেন্ট দেওয়ার আগেও কিন্তু এই বিষয়গুলো ওনাদের কিন্তু মনের মধ্যে বারবার হয়েছে। তারই প্রতিফলন দেখুন জাজমেন্টের এই অংশটিকে। এটা কিন্তু বাংলায় অনুবাদ করা হয়েছে, জাস্ট গুগল ট্রান্সলেটর দিয়ে আপনাদের আমি ইংরেজি পোর্শনটাও কিন্তু দেখিয়ে দেবো। তারপরে দেখুন কি বলেছে, তাদের এই দুর্দশার কথা মাথায় রেখে আমরা ভারতীয় সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করছি এবং নির্দেশ দিচ্ছি এই যে অর্ডারটা এবার দেখুন, যে সকল শিক্ষকের 5 বছরের কম চাকরি বাকি আছে তারা টেট পরীক্ষা না দিয়ে অবসর না হওয়া পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ যাদের 55 হয়ে গেছে, 5 বছর কম বাকি আছে, তারা কিন্তু চাকরি চালিয়ে যেতে পারবেন টেট পরীক্ষা না দিয়েও। তবে আমরা স্পষ্ট করে বলছি যে যদি এই ধরনের কোনো শিক্ষক যার 5 বছরের কম চাকরি বাকি আছে পদোন্নতির জন্য আগ্রহী হন, তাহলে টেট পরীক্ষা না দিয়ে তাকে যোগ্য বলে বিবেচনা করা হবে না। অর্থাৎ 55 বছর যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু টেট পরীক্ষা না দিয়েও চাকরি কিন্তু কন্টিনিউ করতে পারবেন, কিন্তু তাদের কিন্তু প্রমোশনের ক্ষেত্রে তাদের অবশ্যই কিন্তু টেট পরীক্ষা দিতে হবে। আমি একদম ভাইটাল জায়গাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। অনেক তর্ক বিতর্কের জায়গা আছে, রিভিউ পিটিশন ফাইল হয়েছে, পরবর্তী সময়ে সব দেখা যাবে, কিন্তু জাস্ট জাজমেন্টের মূল অংশটাকে আপনাদের সামনে তুলে ধরছি। খুব অল্প সময় ধরার চেষ্টা করছি, যদিও একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন, দেখবেন। তারপরে দেখুন কি বলেছে, আরটি আইন প্রণয়নের পূর্বে নিয়োগপ্রাপ্ত এবং অবসর গ্রহণের জন্য 5 বছরেরও বেশি সময় থাকা চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে চাকরিতে চাকুরি চালিয়ে যাওয়ার জন্য তাদের 2 বছরের মধ্যে টেট পরীক্ষা দিতে হবে। যদি এই ধরনের শিক্ষকদের কেউ আমাদের নির্ধারিত সময়ের মধ্যে টেট পরীক্ষা দিতে ব্যর্থ হন, তাহলে তাদের চাকরি ত্যাগ করতে হবে, তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হতে পারে এবং তাদের প্রাপ্য যে কোনো টার্মিনাল সুবিধা প্রদান করতে হবে। আমরা একটি শর্ত যোগ করছি যে টার্মিনাল সুবিধা পাওয়ার জন্য এই ধরনের শিক্ষকদের নিয়ম অনুসারে যোগ্যতা অর্জনের সময়কাল পূরণ করতে হবে। 10 বছর, 20 বছর, যে শর্তগুলো যে জায়গায় যেমন আছে সব পূরণ করতে হবে। যদি কোনো শিক্ষক যোগ্যতা অর্জনের জন্য চাকরিতে যোগদান না করে থাকেন এবং কিছু ত্রুটি থাকে, তাহলে তার আবেদনের ভিত্তিতে সরকারের উপযুক্ত বিভাগ তার বিষয়টি বিবেচনা করতে পারেন। সব প্রশ্নের সঠিক উত্তর এই জায়গাটা খুব ভালো করে দেখে নিন। যাদের 5 বছরের বেশি চাকরি আছে 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় কিন্তু পাস করতে হবে, আর যদি কেউ ব্যর্থ হন তাহলে তাদের চাকরি ত্যাগ করতে হবে, আর না হলে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হতে পারে। আর টার্মিনাল সুবিধা পেতে গেলে কিন্তু সরকারের সমস্ত নিয়ম কানুন অনুযায়ী কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আর কিছু জন কমেন্ট করে যারা আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার তো ডাইং ইন হার্নেসের যে আমার চাকরি, আমার তো এই চাকরি ওই চাকরি, দেখুন এখানে কি বলেছে যে যদি কোনো শিক্ষক যোগ্যতা অর্জনের জন্য চাকরিতে যোগদান না করে থাকেন এবং কিছু ত্রুটি থাকে, তাহলে তার আবেদনের ভিত্তিতে সরকারের উপযুক্ত বিভাগটি তার বিষয়টি বিবেচনা করতে পারে। আপনাদের জন্য কিন্তু একটু জায়গা, ছোট্ট একটা জায়গা কিন্তু রাখা হয়েছে। ভবিষ্যতে এটা কিন্তু আরও ক্লিয়ার হবে, আরও ক্লারিফিকেশনের প্রয়োজন আছে, তবে একটা জায়গা কিন্তু আপনাদের জন্য আছে। পরবর্তী পয়েন্টে দেখে নিই। উপরে যা বলা হয়েছে তা সাপেক্ষে এটি পুনরায় বলা হচ্ছে যে যারা নিয়োগের জন্য আগ্রহী এবং যারা চাকরিরত শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য আগ্রহী তাদের অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় তাদের প্রার্থিতা বিবেচনা করার কোনো অধিকার থাকবে না। বিরোধপূর্ণ রায় বা আদেশগুলির উপরোক্ত সংশোধনের সাথে সাথে সংখ্যালঘু বহির্ভূত বিদ্যালয়ে চাকরিরত শিক্ষকদের সাথে সম্পর্কিত সমস্ত অ্যাপিল উপরোক্ত শর্তাবলীতে ডিসপোজ বা নিষ্পত্তি করা হলো। জাজ দীপঙ্কর দত্ত এবং মনমোহন, নয়াদিল্লি 1 সেপ্টেম্বর 2025। দেখে নিন বিষয়টা। দেখুন জাজমেন্ট যেটা এসছে আমি জাস্ট আপনাদের সামনে সেটাকে বাংলায় অনুবাদ করে তুলে ধরলাম, আর কিছু না। এইটাই হচ্ছে আসল জাজমেন্টের কপি, যেটা চারিদিকে হই হই করছে। পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি মনে করেন প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখুন, বারবার ভিডিওটাকে দেখুন, আপনার যে জায়গাটা দরকার সেই জায়গাটা ভালো করে দেখুন। তবে একটা অনুরোধ আপনাদেরকে করব আমি, এক্ষুনি অযথা আতঙ্কিত হবেন না। একটা জাজমেন্ট অবশ্যই এসছে, রিভিউ পিটিশন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমি পরবর্তী ভিডিওতে রিভিউ পিটিশন সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসব। মুখে অনেকে অনেক কিছু বলছে,
কাজে কে কতটা করছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। আদৌ রিভিউ পিটিশন কারা করেছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটু ধৈর্য ধরবেন, একটু শান্ত থাকবেন, একটু সময় দেবেন, সঠিক তথ্য সঠিকভাবে সঠিক সময়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর একটা কথাই বলবো, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। রিভিউ পিটিশনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আর বাকি যে বিষয়গুলো আছে ক্লারিফিকেশন অবশ্যই চাওয়া হবে বিভিন্ন সংগঠন সরকারের পক্ষ থেকে। শুধু বলবো একটু ধৈর্য ধরুন, একটু শুধু অপেক্ষা করুন। আর যদি এই সংক্রান্ত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটু শান্ত থাকুন, একটু ধৈর্য ধরুন। ভিডিওটা একটু বড়, একটু লেন্দি হলো, কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, বুঝতে পারবেন। আদেশের মূল অংশটা জাস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কোনো রকম আতঙ্কিত করা উদ্দেশ্য না, মূল অংশটা সঠিকভাবে তুলে ধরাই হচ্ছে উদ্দেশ্য। একটু ধৈর্য ধরুন, আমার মনে হচ্ছে অনেক কিছু রাস্তা বা উপায় হয়তো বেরোবে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।